রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে তার মধ্যে এ পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ৭,১৮৪। আর মাগুরায় যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর ৯০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরও অনেক দ্রুত গতিতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ। বিবাহ নিবন্ধন যে বিধিমালা সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি। সেগুলো বললাম, কুমারী শব্দটি বাদ দিয়েছি। মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে। বরকনের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে। দেড়মোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলি তথ্য পর্যালোচনা করে দেখেছি। প্রায় সকল মামলায়, রিপিট করি, প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিনপ্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে। যেমন বগুড়ায় ১৩০টি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল। যখন এরকম আগাম জামিন দেওয়া হয়, দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয়, ধরুন 4 সপ্তাহ আগাম জামিন দিল, এই 4 সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা এখতিয়ারাধীন বিষয় না। 4 সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে, বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। যারা জামিন পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এজাহারভুক্ত আসামি না, এফআইআরে তাদের নাম নাই। আসামির রাজনৈতিক পরিচয় কী বা এই ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকে না। আমরা যখন দেখি হত্যা মামলার আসামি বা এই ধরনের আসামি নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে, আমরা সাথে সাথে উচ্চ আদালত থেকে এই জামিন বাতিল করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমাদের যেটুকু করণীয়, অ্যাটর্নি জেনারেল অফিসকে রিকোয়েস্ট করে আমরা আপিল দায়ের করি। আমি সোজা করে আপনাদের বিষয়টা ব্যাখ্যা করি ৩-৪ লাইনে। অধিকাংশ মামলায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে, যেখানে আমাদের এই আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা প্রদান করা বা কিছু করার কোনো স্কোপ নাই। আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে হাইকোর্ট যেই সময়ের জন্য জামিনটা দিয়ে দেয় সেই সময়টা যখন অবসান হয় তারপর নিম্ন আদালতের এখতিয়ারের প্রসঙ্গ আসে। ওই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালত জামিনটা পুনরায় যখন চাওয়া হয় সেটা আদেশটাকে খারিজ করে তাদেরকে কারাগারে প্রেরণ করা দেয়। আরেকটা জিনিস করার আছে আইন মন্ত্রণালয়, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে এরকম জামিন দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার প্রতি আপিল করা। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। কখনো কখনো এত জামিন দেওয়া হয় যে অ্যাটর্নি জেনারেল অফিস সেটা ট্র্যাক করতে পারে না। এটা সাম্প্রতিক কিছু কিছু ঘটনা ঘটেছে। তো আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমার জানা মতে এই যে এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন, এটা ওনারা ব্যবস্থা নেবেন। কারণ আমরা বিশেষ ক্ষমতা বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল। লাভ আছে কোনো? লক্ষ্য থাকে আর কি, কালেকটিভ লক্ষ্য, যেখানে ক্রেডিবল ইনফরমেশন আছে অপরাধ সংশ্লিষ্টতা বা জঙ্গি সংশ্লিষ্টতা, সন্ত্রাসী সংশ্লিষ্টতা, সেখানে আমরা মনে করি যে বিচারকরা তাদের বিচারিক বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন। এখন যখন আমি সরকারের দায়িত্বে আছি, আমাকে কি একটু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করবো না? আর যখন সরকারি দায়িত্ব আছে সবগুলা পক্ষ দেখি। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তো আপনার শ্রম বাজার না, আপনি জানেন ওখানে কত মানুষ ওখানে হজ করতে যায়, হজের কোটা তারা নির্ধারণ করে। তাছাড়া আমাদের উন্নয়ন সহযোগিতা হিসাবে সৌদি আরবে বিরাট ভূমিকা রয়েছে। আমাদের প্রবাসী ভাইরা যেই রেমিটেন্স পাঠাচ্ছেন ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। অনেকে বলে যে বাংলাদেশে প্রবাসী আছে, তারপর গার্মেন্টসও আছে। প্রবাসীরা যে ভূমিকা রাখে তার সাথে কোনো কিছুই তুলনীয় না। তো ওনাদের এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে ওনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন। আর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য। এটার ফলশ্রুতি হিসাবে আমরা এই রেমিটেন্সের বৃদ্ধি দেখছি। আমাদের এই অর্থনৈতিক দুর্দশার সময়ে এই রেমিটেন্স না আসলে সত্যি দুর্দশায় পরিণত হতো এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আর ভোটাধিকার কিন্তু এই কৃতজ্ঞতার ব্যাপার না, ভোটাধিকার ওনাদের নাগরিক হিসাবে অধিকার। বহু আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কেন রাজনৈতিক সরকারগুলো 5 বছর করে টাইম পেলে এটা নেয় নাই? ডিজিটালাইজ করে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হলো না কেন? এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন বিষয়। আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে আমরা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত রেসপেক্টফুল, আর আমরা চাই এটা হোক। আমি আপনাদের সন্ত্রাসীর ক্ষেত্রে কথা বলি। সন্ত্রাসীদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, কিছু কিছু সন্ত্রাসী আগেই জামিন পেয়েছিল। আপনারা কেন একটু ইনভেস্টিগেট করেন? আপনাদের এখানে কি অনুসন্ধানী সাংবাদিক নাই?
এই যে সুইডেন আসলাম যে মুক্তি পেল, তাকে কে জামিন দিয়েছে? সে তো অনেক আগে জামিন পাওয়া ছিল। জামিন পাওয়ার পর সে জেল থেকে বেরোয়নি, হয়তো মৃত্যুর ভয়ে বা ক্রস ফায়ার হওয়ার ভয়ে। জামিন পাওয়ার পরে বের হয়েছে। তারপর বলা হয় সুইডেন আসলাম জামিন পেয়েছে। একটু ইনভেস্টিগেট করেন না কেন? এই জামিন নিয়ে যে এত প্রশ্ন করেন, খালি আমার থেকে উত্তর চান কেন? আপনারা প্রত্যেকটা ইনভেস্টিগেট করেন। সন্ত্রাসী যারা জামিন পেয়েছে তারা কে আগের আমলে জামিন পেয়েছিল, বর্তমান সরকারের আমলে বের হয়েছে, তার অধিকার বের হওয়া, কিছু করার নাই। সন্ত্রাসীদের মধ্যে কারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, কারা আপনার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে, কারা জামিন পাওয়ার পর বের হওয়ার পর ওইটাকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে আবার বাতিল করা হয়েছে, কয়জন হাইকোর্ট জামিন দেওয়ার পর আবার আপিলেট ডিভিশন আটকে দিয়েছে, কয়জন আবার বের হওয়ার পর পুলিশ আবার গ্রেফতার করেছে। এগুলো একটা থরো ইনভেস্টিগেশন করেন, থরো ইনভেস্টিগেশন করে আমাদেরকে এডুকেট করেন, তারপর আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায়। কিন্তু বলতে চাই, সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে, অনেক কিছু, অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলেট ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে। শোনার পর আমরা আবার এটা হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। বাংলাদেশে কি ইনভেস্টিগেশন সাংবাদিকতা কি হয়ে গেছে? ওই সরকারের আমলে করতে পারতেন না, এখন করেন না। এক্স্যাক্টলি কতগুলো মামলা জামিন হয়েছে আমি বললাম, যে প্রশ্নগুলো বের করেন, 4টা প্রশ্ন, যে এই সরকার আসার পর কতগুলো জামিন হয়েছে, এই জামিন প্রাপ্তগুলোর মধ্যে কতগুলো আগের সরকারের আমলে জামিন ছিল, আমার সুইডেন আসলামের নাম মনে আছে, অন্যগুলো মনে নাই, কিন্তু এই সরকারের আমলে বেলবন্দি বের হয়েছে, এটা বের করেন। কতগুলো উচ্চ আদালত থেকে হয়েছে, কতগুলো নিম্ন আদালত থেকে হয়েছে, জামিন হওয়ার পর কতজনকে গ্রেফতার করা হয়েছে। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, ভালো করে শুনেন। যেমন একটা মামলার আসামি, ওই যে শিশু ধর্ষণ মামলার যে আসামি ছিল, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 9 বছর জেল খাটার পর সে বের হয়ে গেছে হাইকোর্ট থেকে, মনে আছে আপনাদের? মনে আছে না আপনাদের? সবাই ওইটা নিয়ে প্রচন্ড সমালোচনা করলেন। এই জামিনটা পেল, এটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার ছিল। সমস্ত পত্রিকা লিখলো, ফাইন, অবশ্যই লিখবেন। তারপর যে এই জামিনটা আপিলেট ডিভিশন বাতিল করলো, কেউ লিখেছেন? একজন সাংবাদিক আমার প্রশ্ন করার পর আমি বলছি, উনি চমকে গেছেন, তাই স্যার? চমকে গিয়ে প্রথম আলো সাংবাদিক বলে, তাই স্যার, জানতাম না তো। তারপরের দিন দেখি 2 দিন পরে খবর নিয়ে তারপর লিখেছে জামিনটা বাতিল হয়েছে। যদি একটা হাইকোর্ট থেকে একটা জঘন্য ধরনের ধর্ষকের জামিন হওয়ার পরে সমাজের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ সৃষ্টি হয়, সেই সংবাদটা আপনি দিলেন। ওই জামিনটা যে 2 দিন পরেই আপিলেট ডিভিশন বাতিল করলো এবং ওই লোকটা যে মুক্তি পায় নাই, এই খবরটা দিয়ে মানুষের মনের কষ্ট, দুঃখটা একটু কমাবেন না? আপনারা প্লিজ এই খবরগুলো রাখেন। কিছু কিছু খবর শুনলে মানুষের মনে খুব দুঃখ লাগে, যেরকম একটা লোক বা এরকম একটা অপরাধী কেন জামিন পেল, আবার জামিনটা যে বাতিল হলো ওই খবরটাও দিয়েন, ঠিক আছে? 2টাই দিন।